Hello everyone, welcome to my channel. তোমরা জানো এই চ্যানেলে তোমরা পাবে ভিডিওস এন্ড নোটস অন ইংলিশ অনার্স, আইডিসি, এমডিসি, এইইসি এবং সেক পেপারের উপর। অর্থাৎ বিভিন্ন ভিডিও যেখানে তোমরা ইংলিশ টু বাংলা সম্পূর্ণ ব্যাখ্যা পাবে এবং নোটস পাবে বিভিন্ন পেপারের উপর, সে অনার্স পেপার হোক বা আইডিসি, এমডিসি, এইইসি কম্পালসরি ইংলিশ বা সেক পেপার। যাই হোক, আজকের আলোচনার বিষয় আইডিসি পেপার। আইডিসি বা ইন্টারডিসিপ্লিনারি কোর্স সেমিস্টার 1, 2, 3 তিনটে সেমিস্টারই এই পেপারটি রয়েছে। বিভিন্ন সেমিস্টারে তোমাদের বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন কলেজ অনুযায়ী এটা ভাগ হয়, অর্থাৎ কেউ এটা ফার্স্ট সেমিস্টার পেতে পারো, কেউ সেকেন্ড বা কেউ থার্ড সেমিস্টার পেতে পারো। যারা ইংলিশ ইংলিশ আইডিসি যারা নেবে তাদের জন্য এই পেপার। দুটো পার্ট পেপারের, একটা হচ্ছে সেকশন এ পোয়েট্রি আর সেকশন বি শর্ট স্টোরি। পোয়েট্রির মধ্যে রয়েছে দেখুন, নাম্বার ওয়ান সনিট 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, টু ওয়াজ স্কাইলার্ক অ্যান্ড টু অটম। সেকশন বি শর্ট স্টোরি, জেমস জয়েসের লেখা অ্যারাবি, ক্যাথারিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই। মোট 6টা পিস। কোশ্চেন প্যাটার্ন বলে দিই। সেকশন এ যেখানে পোয়েট্রি সেকশন, সেখান থেকে 15 মার্কসের দুটো কোয়েশ্চেন রয়েছে। 15 মার্কসের দুটো কোয়েশ্চেন, তাহলে 2 × 15, 30। কোনো কোনো কলেজ এখানে 10 × 2 প্লাস 5 × 2, অর্থাৎ 5 নাম্বারের দুটো কোয়েশ্চেন করে দেয়। তো ইউজুয়ালি 15 × 2 এটা সাধারণত হয়ে থাকে। আর সেকশন বি শর্ট স্টোরি থেকে এখানে দেখো 2 × 10, 10 নাম্বারের বা 10 মার্কসের দুটো কোয়েশ্চেন থাকবে। তো এইভাবে মোট 50 মার্কস অলোকেট হচ্ছে, 50 মার্কস এইভাবে ভাগ হচ্ছে। তো আজকের আমার ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে শর্ট স্টোরি অ্যারাবি, অর্থাৎ জেমস জয়েসের লেখা এই যে শর্ট স্টোরি অ্যারাবি। এটাকে আমি আজ সম্পূর্ণ বাংলায় আহ, বিশ্লেষণ করব, সম্পূর্ণ বাংলায় এটাকে এক্সপ্লেন করব, সহজ সরল কথ্য বাড়িতে যে বাংলা আমরা ব্যবহার করি ঠিক সেই বাংলায় এটা ব্যবহার করবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো দেখা যাক আজকের স্টোরি অ্যারাবি, রিটেন বাই জেমস জয়েস। অ্যারাবির অথর বা লেখক হচ্ছেন জেমস জয়েস। পাবলিশড হয়েছিল, এটা প্রকাশিত হয়েছিল 1914 সালে। যে গল্পের বইয়ের কালেকশনে এটা প্রকাশিত হয়েছিল সেটা ছিল ডাবলিনার্স জনরা। জনরা মানে এটা কি ধরনের লেখা, এটা হচ্ছে শর্ট স্টোরি। তো চলো চলে যাই একেবারে ফার্স্ট লাইনে, লাইন বাই লাইন আমরা অর্থ বুঝবো। ফার্স্ট লাইনে লেখা হয়েছে নর্থ নর্থ রিচমন্ড স্ট্রিট বিং ব্লাইন্ড। এই এটা একটা রাস্তার নাম। উত্তরে নর্থ, নর্থ মানে উত্তর, রিচমন্ড স্ট্রিট এটা একটা রাস্তার নাম। বিং ব্লাইন্ড, এই রাস্তাটা ব্লাইন্ড মানে অন্ধ না, বোঝা আমাদের ভুল হচ্ছে। আমরা ব্লাইন্ড মানে জানি অন্ধ, কিন্তু অনেক সময় আমরা বলি কানা গলি। বাংলায় একটা শব্দ আছে কানা গলি, তবে যে গলি পথে শেষে গেলে কোনো রাস্তা পাওয়া যাবে না, ওখানেই রাস্তাটা শেষ। তো নর্থ রিচমন্ড স্ট্রিট বিং ব্লাইন্ড মানে এটাও এরকম একটা কানা গলি ছিল, যে গলি দিয়ে গেলে আর কোনো পথ পাওয়া যাবে না। ছবিতে একটু দেখে নাও, এই যেমন এমন একটা গলি পথ যাচ্ছে, এই গলি দিয়ে গেলে শেষে দেখা যাবে এক জায়গায় গিয়ে এটা স্টপ করে গেছে, একে বলা হয় কানা গলি। ওয়াজ এ কোয়াইট স্ট্রিট, শান্ত একটা রাস্তা ছিল। রাস্তায় খুব একটা মানুষ যাতায়াত করতো না, শান্ত থাকতো। বাড়িতেও যারা থাকতো একটু সব যে যার বাড়িতে নিজের মতো থাকতো, খুব একটা হই হট্টগোল আওয়াজ খুব একটা হতো না, শান্ত। ওয়াজ a quiet street except at the hour when the Christian Brothers School set the boys free. একমাত্র খ্রিস্টান ব্রাদার স্কুল বলে একটা স্কুল ছিল, যে স্কুলের যখন ছুটি দেওয়া হতো তখন সেই ছেলেরা, স্কুল চিলড্রেনরা যখন ছুটিতে বার হতো, তারা একটু হই হট্টগোল করে রাস্তার উপর দিয়ে যেত। আদারওয়াইজ সারাদিন কিন্তু রাস্তাটা প্রায় আম, নির্জন থাকতো, কোনো কোলাহল আওয়াজ টাওয়াজ কিছু হতো না। An uninhabited house of 2 story stood at the blind end. Blind end যেখানে ব্লাইন্ড মানে এই গলিটা যেখানে শেষ হচ্ছে সেখানে 2 তলা বিশিষ্ট একটা বাড়ি ছিল। ডিট্যাচড ফ্রম ইটস নেইবার্স, যে বাড়িটা তার আশপাশের বাড়ির থেকে একটু আলাদা, একটু দূরে ছিল। ইন এ স্কোয়ার গ্রাউন্ড, একটা বেশ চৌকো মাঠের উপর বা চৌকো জমির উপর। The other houses of the street conscious of decent lives within them, বাকি বাড়িগুলোর মধ্যে যে মানুষ বাস করতো সেটা বোঝা যেত। Gazed at one another, সেই বাড়িগুলো একে অপরের দিকে তাকিয়ে ছিল। With brown imperturbable
ফেসেস, সেই বাড়ির মুখগুলো ছিল ব্রাউন। অর্থাৎ দেখো, এখানে বলছে যে একটা বাড়ি আরেকটা বাড়ির দিকে গেজ, গেজ মানে তাকিয়ে থাকা, একটা বাড়ি আরেকটা বাড়ির দিকে তাকিয়ে থাকতো, রাস্তার দুধারেই বাড়ি, সেটা এখানে বোঝানো হয়েছে। ইমপারটারবেবল ফেসেস, পারটারবেবল মানে আন্দোলিত, পারটারবেবল মানে এক্সাইটেড, আর ইমপারটারবেবল মানে হচ্ছে উত্তেজনাহীন, শান্ত, শান্ত মুখে তাকিয়ে থাকতো। ব্রাউন কেন বলা হয়েছিল? বাড়ির কালার গুলো সাদা করে ধরা হয়েছিল, ব্রাউন মতো ছিল। The former tenant of our house, a priest, had died in the back drawing room. টেনেন্ট হচ্ছে যিনি বাড়িতে ভাড়া থাকেন। দ্য ফর্মার টেনেন্ট, আগের ভাড়াটিয়া অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির আগের ভাড়াটিয়া। তিনি কে? তিনি হচ্ছেন একজন প্রিস্ট। প্রিস্ট মানে পূজারী, মসজিদের মৌলবি, মন্দিরের পূজারী, তারপর চার্চের ফাদার, ওনাদের বলা হয় প্রিস্ট। হ্যাড ডায়েড ইন দ্য ব্যাক ড্রয়িং রুম, আমাদের ড্রয়িং রুমের পেছন দিকে যে ড্রয়িং রুম ছিল ওখানেই উনি মারা গেছিলেন, ভাড়ায় থাকতেন, তারপর উনি একসময় মারা যান। এয়ার মিস্টি, মাস্টি, ইয়ার সেখানে একটু গুমোট ভাব ছিল। ফ্রম হ্যাভিং বিন লং ইনক্লোজ, দীর্ঘদিন বন্ধ থাকা এই বাড়িটা একটা গুমোট ভাব ছিল। হাং ইন অল দ্য রুমস, আর সেই বাতাস সমস্ত রুমের মধ্যে যেন ভেসে বেড়াচ্ছিল, একটা গুমোট বাতাস। অ্যান্ড দ্য ওয়েস্ট রুম বিহাইন্ড দ্য কিচেন, কিচেনের পেছনে যে ওয়েস্ট রুম ছিল, এটাকে ভাড়ার ঘর বলতে পারি বা জিনিসপত্র গোডাউন টাইপের বলতে পারি, যেটা ছিল, ওয়াজ লিটার্ড উইথ ওল্ড ইউজলেস পেপার্স, সেখানে পুরাতন অপ্রয়োজনীয় পেপার্স ভরে ছিল, গাদা হয়েছিল, লিটার্ড। অ্যামং দিস আই ফাউন্ড আ ফিউ পেপার কভার বুকস, এর মধ্যে আমি পেলাম কয়েকটা কাগজ দিয়ে কভার করা পেপার কভার বুক। দ্য পেজ অফ which were curled and damp, যাদের পেজগুলো কার্ড হয়ে গেছে, কুঁকড়ে গেছে, কুঞ্চিত হয়ে গেছিল এবং ড্যাম্প, স্যাঁতসেঁতে হয়ে গেছিল। তো এইরকম কয়েকটা বই আমি পেলাম। আমি পেলাম মানে কে পেল? তা আমি মানে বোঝাচ্ছে লেখক? না, লেখক নয়। এখানে আমি বোঝাচ্ছে একটি ছেলে যার বয়স কিছু বলা হয়নি, ধরে নাও 14-15 এরকম একটি বয়স। আহ বয়ঃসন্ধিকালের যে বয়স, যাকে ইংলিশে বলে অ্যাডোলসেন্স বা অ্যাডোলসেন্ট, সেই ছেলেটি হচ্ছে বয়ঃসন্ধিকালের একটি বয়স্ক ছেলে, 14-15, 16 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে, এরকম একটি বয়সের ছেলে। তো সে তার পয়েন্ট অফ ভিউ থেকে, তার দৃষ্টিকোণ থেকে আমাদের গল্পটা শোনাচ্ছে। তো বলছে সেখানে সে দুটো বই দেখতে পেয়েছিল। কি কি? একটা হচ্ছে দ্য অ্যাবট বাই ওয়াল্টার স্কট, ওয়াল্টার স্কটের লেখা অ্যাবট বলে একটি বই। দ্য ডিভাউট কমিউনিকান্ট, আর হ্যাঁ, আরেকটা বই পেয়েছিল দ্য মেময়ার্স অফ ভিডা। এইসব বইগুলো সে পেয়েছিল। তার মানে ওই প্রিস্ট যিনি বাস করতেন উনি এই বইগুলো পড়তেন। কাগজের গাদার মধ্যে আহ ন্যারেটর যিনি আমাদের গল্পটা বলছে বা যে গল্পটা বলছে, একটি ছোট ছেলে, সে বলছে এই বইগুলো সে পেয়েছিল। আই লাইক দ্য লাস্ট বেস্ট বিকজ, আমার মনে হয়েছিল শেষেরটা সবচাইতে ভালো, শেষেরটা সবচাইতে বেশি ভালো লেগেছিল, কারণ ইটস লিভস ওয়ার ইয়েলো, এর পাতাগুলো ছিল হলুদ, পেজগুলো ছিল হলুদ। দ্য ওয়াইল্ড গার্ডেন বিহাইন্ড দ্য হাউস কন্টেইনড আ সেন্ট্রাল অ্যাপল ট্রি, বাড়ির পেছনে একটা ওয়াইল্ড গার্ডেন। এই ওয়াইল্ড কেন বললো? ওয়াইল্ড বললো যেটা, গার্ডেন মানে তো বাগান, কিন্তু ওয়াইল্ড মানে যে যে বাগানের পরিচর্যা করা হয় না, যে বাগানের গাছগুলো নিজে থেকেই জন্মেছে, আগাছা হয়ে গেছে, তাকে বলে ওয়াইল্ড। বিহাইন্ড, বাড়ির পেছনে, কন্টেইন আ সেন্ট্রাল অ্যাপল ট্রি, তার মাঝখানে একটা অ্যাপল ট্রি ছিল। অ্যান্ড আ ফিউ স্ট্রাগলিং বুশেস, আর কিছু ঝোপঝাড় ছিল। আন্ডার ওয়ান অফ হুইচ, এরকম একটা ঝোপঝাড়ের নিচে, আই ফাউন্ড দ্য লেট টেন্যান্টস রাস্টি বাইসাইকেল পাম্প, আমি এখানে পেয়েছিলাম যে ভাড়াটিয়া ছিলেন, অর্থাৎ ওই প্রিস্ট, পূজারী, তার বাইসাইকেল পাম্প পেয়েছিল। হি হ্যাড বিন আ ভেরি চ্যারিটেবল প্রিস্ট, উনি ছিলেন খুব দানশীল একজন পুরোহিত। ইন হিজ উইল হি হ্যাড লেফট অল হিজ মানি টু ইনস্টিটিউশনস, ওনার উইলে, উনি উইল করে ওনার সমস্ত টাকা বিভিন্ন সংস্থাকে, সংস্থা মানে সেবামূলক কাজের জন্য, ধরো বলা যেতে পারে অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, এরকম সেবামূলক কাজে যেসব ইনস্টিটিউশন আছে সেসব ইনস্টিটিউশনকে টাকাগুলো দান করে দিয়েছিলেন। অ্যান্ড দ্য ফার্নিচার অফ হিজ হাউস
টু হিজ সিস্টার, এবং ওনার বাড়ির যেসব ফার্নিচার ছিল, আসবাবপত্র ছিল, সেগুলো তার বোনকে দিয়ে দিয়েছিলেন। When the short days of winter came, dusk fell before we had well eaten our dinners. So when the short days of winter came, যখন শীতকালের ছোট দিন শুরু হয়ে গেল, অর্থাৎ দিন যখন একটু ছোট হতে থাকলো, dusk fell before we had well eaten our dinners. আমাদের ডিনার করার না হতে হতেই ডাস্ক হয়ে যেত। ডাস্ক মানে গোধূলি, এই যে ডাস্ক, গোধূলি, সূর্য অস্ত গেছে অথচ তখনও অন্ধকার নামেনি। সূর্যও নেই অথচ আলো আছে, কিন্তু একটু অন্ধকার ভাব চলে এসেছে, ঠিক সন্ধ্যাবেলা যেটা হয়। এই অবস্থাটাকে বলা হয় ডাস্ক, বাংলায় বলে গোধূলি। তো আমরা ডিনার না করতে করতেই দেখা যাচ্ছে যে গোধূলি। ডিনার মানে আমরা ইন্ডিয়ানরা রাত্রে ৮টা ৯টা ১০টা ১১টায় খাই, কিন্তু ওখানে ডিনার মানে সন্ধ্যার খাবার, সন্ধ্যার দিন খাবারটা ডিনার। আর রাত্রের খাবারটা এটা আয়ারল্যান্ডের গল্প, ডাবলিন শহরে, মানে ইউরোপের একটি কান্ট্রি। ওখানে ডিনার মানে এরকম সময় হয় সন্ধ্যার দিকে। আর রাত্রের খাবারটা শোয়ার একটু আগে খাই, সেটাকে বলা হয় সাপার। তো যাই হোক, আমরা ডিনার শেষ করতে করতেই নেমে আসতো ডাস্ক, মানে শীতকালের ছোটবেলা ছিল। When we met in the street, the houses had grown somber. যখন রাস্তায় আমরা বন্ধুরা একটু একে অপরের সঙ্গে দেখা করতে বেরোতাম, তখন কিন্তু দেখতাম যে হাউস হ্যাড গ্রোন সোম্বার, বাড়িগুলো সব নিঝুম হয়ে গেছে। হয়তো বাড়ির লোকেরা ডিনার করে তারা একটু রেস্ট নিচ্ছে, বাড়ির মধ্যে আন্দোলন, হই হট্টগোল, চেঁচামেচি, এসব কিছু নেই। The space of the sky above us was the color of ever-changing violet, and towards it the lamps of the street lifted their feeble lanterns. মাথার উপর আকাশটা ভায়োলেট, মানে পুরোপুরি অন্ধকার নামেনি, অন্ধকার নেমে আসছে, তো এরকম একটা পরিস্থিতি। আর তারপর রাস্তার লাইট গুলো জ্বলতে শুরু করে দিত ধীরে ধীরে। এরপর বলছে, দ্য কোল্ড ইয়ার স্টাং আস, শীতকালের বাতাসে আমাদের গায়ে যেন পিঁধতো, যেন ফুটতো কিছু একটা, এত ঠান্ডা বাতাস। অ্যান্ড উই প্লে টিল আওয়ার বডিজ গ্লোড, আমরা খেলতাম যতক্ষণ না খেলতে খেলতে আমাদের বডি গুলো গ্লো করতো। কিসের গ্লো করতো? রাস্তার লাইটে। আওয়ার শাউটস ইকোড ইন দ্য সাইলেন্ট স্ট্রিট, যেহেতু রাস্তাগুলো ছিল সাইলেন্ট, আরেকবার দেখিয়ে দিই রাস্তাটা, দেখো সাইলেন্ট, ফলে এখানে তারা চিৎকার করে খেললে পারে, দুদিকে বাড়ি ছিল বলে তাদের আওয়াজগুলো ইকো হতো, প্রতিধ্বনিত হতো। The career of our play brought us. The career of our play brought us through the dark muddy lanes. হচ্ছে আমাদের খেলাটা, ক্যারিয়ার মানে এখানে ওই ক্যারিয়ার বোঝাচ্ছে না যেটা আমরা বোঝাই ভবিষ্যৎ ক্যারিয়ার, ওটা নয়। দ্য ক্যারিয়ার অফ আওয়ার প্লে ব্রট আস, মানে আমাদের খেলাটাই আমাদেরকে নিয়ে যেত টু দ্য ডার্ক মাডি লেন্স, অর্থাৎ এমন এমন খেলা খেলতাম যে আমাদের ডার্ক মাডি লেন, অন্ধকারাচ্ছন্ন একটু স্যাঁতসেঁতে কাদা, এরকম কাদাটে লেনের মধ্যে দিয়ে যেতে হতো, বিহাইন্ড দ্য হাউসেস, where we ran the gauntlet of the rough tribes, যে তারপর বাড়ির পেছন দিক দিয়ে যেতে যেতে, রাফ ট্রাইব মানে হচ্ছে ওই বলা যেতে পারে একটু আদিবাসী ধরনের মানুষ বা ট্রাইব, ট্রাইবাল এরিয়াতে, গন্টলেট মানে হচ্ছে এলাকা, ট্রাইবাল এলাকাতে আমরা যেতাম। ফ্রম দ্য কটেজেস, তারপর ওই কটেজ মানে কুটির, সেগুলোর পাশ দিয়ে যেতাম, মানে তারা সন্ধ্যাবেলায় সব খেলতো, খেলার সময় এদিক থেকে ওদিক সব যেত। টু দ্য ব্যাক ডোরস অফ দ্য ডার্ক dripping gardens where others arose from the ash pits. তারপর ড্রিপিং গার্ডেন্স, গার্ডেন যেখানে হিম পড়তে শুরু করতো, উম, রাত্রের বেলা ডিউ পড়তে শুরু করতো, সেখানে একটা অর্ডার বার হতো। অর্ডার মানে গন্ধ, সুগন্ধকে অর্ডার বলে। ব্যাড অর্ডার মানে দুর্গন্ধ, আর অর্ডার মানে জাস্ট গন্ধ বোঝায়। ওয়ার অর্ডার্স অ্যারোজ ফ্রম দ্য অ্যাশ পিটস, অ্যাশ পিটস মানে ওই ওখানে ওই পশু খামারের যে ছাগল বা গরু, মহিষ যেখানে থাকে, বা ঘোড়া, সেখানে তাদের যে ডাং, ওই গোবরের বা তাদের বিষ্ঠার যে গন্ধ বার হয়, সেটাকে এখানে বলছে অর্ডার্স অ্যারোস ফ্রম দ্য অ্যাশ পিটস টু দ্য ডার্ক অর্ডারস স্টেবলস where a coachman smoothed and combed the horse or shook music from the buckle harness. মানে যেখানে যেখানে স্টেবল আছে, মানে আস্তাবল আছে, এখানে ঘোড়ার আস্তাবল বোঝাচ্ছে, ঘোড়া রাখার জায়গা, যেখানে
কোচম্যান অর্থাৎ ঘোড়ার যিনি সেবক বলা যেতে পারে, ঘোড়া যিনি পরিচর্যা করেন, দেখাশোনা করেন, সে ঘোড়াটাকে স্মুথ করছে, ঘোড়াকে কম করছে, চিরুনি দিয়ে ঘোড়ার লোমগুলোকে ঠিকঠাক করে দিচ্ছে। আর ঘোড়ার যে হার্নেস আছে, হার্নেস মানে ওই যে ঘোড়াকে বেঁধে রাখা হয় গাড়ির সঙ্গে, যে আহ, আহ, চামড়ার যে বেল্ট দিয়ে, ওর গায়ে আবার ঘন্টা থাকে, তো সেই ঘন্টা থেকে মিউজিক বার হচ্ছে। তো এইসব ডেসক্রিপশন দিচ্ছেন লেখক বা ন্যারেটর। খেলার সময় এইসব জিনিস তারা দেখতে পেত। When we return to the street, when we return to the street, light from the kitchen windows had filled the areas. যখন আমরা আবার খেলতে খেলতে ঘুরে ঘুরে এসে ওই রাস্তাটায় এসে পৌঁছাতাম, দেখতাম কিচেন উইন্ডো থেকে, মানুষের বাড়ির কিচেন উইন্ডো থেকে লাইট এসে ওই রাস্তাটায় পড়েছে। ইফ মাই আঙ্কেল ওয়াজ সিন, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত রাত প্রায় শুরু। তো তখন ছেলেরা বাইরে খেললে পারে, বাড়ির যারা গার্জিয়ান তারা একটু অসন্তুষ্ট হয়। তারপর ইফ মাই আঙ্কেল ওয়াজ সিন টার্নিং দ্য কর্নার, যদি দেখি আমার আঙ্কেল কর্নার দিয়ে আসছে, উই হিট ইন দ্য শ্যাডো, আমরা একটু ছায়ার মধ্যে লুকিয়ে যেতাম, আনটিল, যতক্ষণ না উই হ্যাড সিন হিম সেফলি হাউস, যতক্ষণ না তাকে আমরা নিরাপদে বাড়ির মধ্যে ঢুকে যেতে দেখি। তখন আঙ্কাল আসছে, রাস্তায় খেলতে দেখলে বকবে, পড়াশোনা করছো না কেন, কেন খেলছো, নানান প্রশ্নের উত্তর দিতে হবে, তাই তারা একটু ছায়ার মধ্যে গা ঢাকা দিত। ও, if Mangan's sister came out on the doorstep to call her brother into his tea, যদি মানগানের বোন আহ, আসতো দরজার কাছে মানগানকে ডাকতে যে চা খাওয়ার জন্য, we watched her from our shadowy, আমরা তখন তাকে দেখতাম আমাদের ওই শ্যাডোই, যে অন্ধকারাচ্ছন্ন জায়গায় যেখানে আমরা কাকার ভয়েতে, আঙ্কালের ভয়েতে লুকাতাম, সেখানে যদি দেখি যে মানগানের সিস্টার বেরিয়েছে দরজার কাছে মানগানকে ডাকতে। মানগান হচ্ছে তাদের ওই খেলার সঙ্গী, ন্যারেটারের বক্তার খেলার সঙ্গী, তার বোন হচ্ছে মানগান সিস্টার। তাকে তারা একটু আড়াল থেকে দেখতো, পিয়ার আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট, তাকে আমরা একটু আড়াল থেকে দেখতাম। উই ওয়েটেড টু সি whether she would remain or go in, মেয়েটি দরজার কাছে দাঁড়িয়ে থাকছে না ভিতরে ঢুকে যাচ্ছে, এটা দেখার জন্য আমরা ওয়েট করতাম। ইফ শি রিমেইন, যদি সে ওখানে দাঁড়াতো, উই লেফট আওয়ার শ্যাডো, তখন আমরা ওই শ্যাডো থেকে বেরিয়ে আসতাম, ওয়াক আপ মানগাস স্টেপ, মানগন্ধের বাড়ির দরজার সিঁড়ির কাছে যেতাম। শি ওয়াজ ওয়েটিং ফর আস, সে আমাদের জন্য ওয়েট করতো। হার ফিগার ডিফাইন্ড বাই দ্য লাইট ফ্রম দ্য হাফ ওপেন ডোর, তার ফিগারটা দরজার কিছুটা খোলা থাকতো আর কিছুটা বন্ধ থাকতো, সেখান থেকে তার ফিগারটা দরজার যে ভিতরের যে আলো সেখান থেকে কিছুটা বোঝা যেত। অর্থাৎ আলো অন্ধকার, সামনের দিকটা অন্ধকার কিন্তু পেছন দিকটা আলো থাকতো। ঠিক যেমন তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটি মেয়ে, তাদের এই ন্যারেটারের খেলার বন্ধু মন্দন, তার সিস্টার, তাকে দেখতো, তার প্রতি একটা আকর্ষণ, এই বয়সে যে আকর্ষণ হয় সেরকম একটা আকর্ষণ, তাকে ভালো লাগতো মেয়েটিকে, তাই তারা দেখতো, বিশেষ করে ন্যারেটার তো অবশ্যই দেখতো। এরপর হার ব্রাদার অলওয়েজ টিজড হার, তার ভাই সবসময় তাকে রাগাতো বা ভেঙাতো। বিফোর হি ওবেড, তারপর সে তার কথা মতো, মানিগান তার বোনের কথা মতো বাড়িতে যেত। অ্যান্ড আই স্টুড বাই দ্য রেলিং লুকিং অ্যাট হার, এবং আমি রেলিং এর ওখানে দাঁড়িয়ে থাকতাম, তার দিকে তাকিয়ে থাকতাম। হার ড্রেস swung as she moved her body, তার শরীরের মুভমেন্টের সঙ্গে সঙ্গে তার ড্রেসটা মুভ করতো, সে নড়াচড়া করলে তার ড্রেসটা নড়তো। and the soft rope of her hair tossed from side to side, এবং তার চুলটা এক সাইড থেকে অন্য সাইডে নড়াচড়া করতো। Every morning I lay on the floor in the front parlor watching her door, প্রত্যেকদিন সকালে আমি আমাদের পার্লারে, আমি আমাদের বাড়ির রুমে, হল রুমে বলা যেতে পারে, আহ, শুয়ে থাকতাম, শুয়ে শুয়ে ওয়াচিং হার ডোর, তার দরজার দিকে তাকাতাম। The blind was pulled down to within an inch of the sash so that I could not be seen, কিন্তু জানালার ব্লাইন্ডটাকে দেওয়া থাকতো, জানালার পর্দাটাকে নিচে নামানো থাকতো, সামান্য ফেলা থাকতো যাতে আমি তাকে দেখতে পাই। এইভাবে ঠিক বয় ন্যারেটর
মানিগান সিস্টারের বাড়িটার দিকে তাকিয়ে থাকতো বা জানালা দিয়ে সে হয়তো একটু ঘোরাফেরা করছে রুমের মধ্যে, তাকে দেখতো। তো কিভাবে দেখতো না, মেঝের উপর শুয়ে এবং ব্লাইন্ডটা টেনে, যার ফলে সামান্য 1-2 ইঞ্চি গ্যাপের মধ্যে দিয়ে দেখে, যাতে ন্যারেটরকে মেয়েটি দেখতে না পায়, তাকে লুকিয়ে লুকিয়ে দেখতো। When she came out on the doorstep, my heart leaped. সে যখন দরজার সিঁড়িতে আসতো, ডোর স্টেপে আসতো, তখন মাই হার্ট লিপড, আমার যেন হৃদয়টা কেমন কম্পিত হয়ে উঠতো। আই র্যান টু দ্য হল। আমি তখন হলে ছুটে যেতাম, সিজড মাই বুকস, আমার বইগুলোকে আমি তাড়াহুড়ো করে নিয়ে নিতাম, অ্যান্ড ফলোড হার, এবং তাকে ফলো করতাম। তার মানে মেয়েটির স্কুল যাওয়ার সময় এসছে, মেয়েটি বার হবে বাড়ি থেকে, তো ন্যারেটর রেডি থাকতো, সঙ্গে সঙ্গে মানে ছেলেটি রেডি থাকতো এবং সঙ্গে সঙ্গে তার বই টইগুলো নিয়ে ছুটতো, মেয়েটির পেছন পেছন তাকে পেছন করতো। আই কেপ্ট হার আই কেপ্ট হার ব্রাউন ফিগার অলওয়েজ ইন মাই আই। তার ব্রাউন ফিগারটা সবসময় আমার চোখের মধ্যে যেন থাকতো। And when we came near the point at which our ways diverged, তারপর যখন এমন একটা জায়গায় চলে আসতাম যেখান থেকে আমাদের রাস্তাটা ডাইভার্জ হয়ে যাবে মানে রাস্তাটা যেখান থেকে ভাগ হয়ে যাবে, সেখানে কি করতাম, আহ, এই লাইনটা আরেকবার বলছি, when we came near the point at which our ways diverged, রাস্তায় মেয়েটি আগে যাচ্ছে, পেছনে ন্যারেটার, কিন্তু ন্যারেটার মেয়েটিকে বুঝতে দিচ্ছে না যে তাকে ফলো করছে। কিন্তু তারপর যখন এমন একটা পজিশন আসতো যেখানে রাস্তাটা ভাগ হয়ে যাবে, মানে একটা ডান দিক একটা বাম দিক চলে যাবে, আই কুইকেন মাই পেস, আমি আমার হাঁটার গতি বাড়াতাম, অ্যান্ড পাস্ট হার, এবং তাকে পাশ করে যেতাম, এবং যাতে মেয়েটি বুঝতে না পারে যে তাকে ফলো করছিল। দিস হ্যাপেন মর্নিং আফটার মর্নিং, সকালের পর সকালে এরকম হয়ে গেছে, অর্থাৎ অনেক দিনই সে এরকম মেয়েটিকে পেছন থেকে ফলো করেছে, কিন্তু কথা বলার কখনো সাহস হয়নি। আই নেভার স্পোকেন টু হার, কখনো আমি তার সঙ্গে কথা বলি, এক্সেপ্ট ফর এ ফিউ ক্যাজুয়াল ওয়ার্ডস, কয়েকটা টুকিটাকি ক্যাজুয়াল হাই হ্যালো এরকম হয়েছে। অ্যান্ড ইয়েট হার নেম ওয়াজ লাইক আ সামন্স টু অল মাই ফুলিশ ব্লাড, কিন্তু তার নামটা উচ্চারণ করলেই, তার নামটা শুনলেই আমার শরীরের রক্ত যেন কেমন একটা হয়ে যেত, আমার শরীরটাকে কম্পিত করে দিত। তার নামটা শুনলেই আমার মধ্যে অদ্ভুত এক অনুভূতি আসতো। Her image accompanied me even in places the most hostile to romance. তার ছবি আমার সঙ্গে সঙ্গে থাকতো, আমি যেখানেই যেতাম সেখানে তার ছবিটা যেন আমার সঙ্গে, তার মুখটা যেন আমার মনে পড়তো। ইভেন ইন প্লেসেস দ্য মোস্ট হোস্টাইল টু রোম্যান্স, এমন এমন জায়গা ছিল যে জায়গাগুলো হোস্টাইল টু রোম্যান্স, কথাটা মানে হচ্ছে রোমান্টিক জায়গা নয়, অর্থাৎ হাট বাজার, উম, প্রচন্ড মানুষের আওয়াজ, সেই সব জায়গা যেটা রোমান্টিক জায়গা নয়, সেখানেও কিন্তু তার মনে পড়তো এই মানিগান সিস্টারের কথা। অন স্যাটারডে ইভিনিং when my aunt went marketing, সন্ধ্যাবেলা, শনিবার সন্ধ্যায় আমার আন্টি যখন বাজারে গিয়েছিলেন, I had to go to carry some of the parcels, আমাকে যেতে হয়েছিল আন্টির সঙ্গে যাতে কিছু পার্সেল আমি ক্যারি করতে পারি। We walked through the flaring streets, আমরা রাস্তার উপর দিয়ে হেঁটেছিলাম। We walked through the flaring street, অর্থাৎ প্রচন্ড মানুষের ভিড়ভাট্টাওয়ালা রাস্তা, jostled by drunken men, সেই রাস্তা দিয়ে হাঁটার সময় ড্রাঙ্কেন মেন মানে মাতাল, যারা মদ্যপ হয়ে গেছে, মদ্যপান করে মাতাল হয়ে গেছে, তারা জসল্ড, তারা যেতে যেতে হয়তো একটু লুটিয়ে পড়ছিল, গায়ে ধাক্কা দিচ্ছিল। অ্যান্ড বার্গেনিং উইমেন, তারপর মহিলারা বাজারে বার্গেনিং করছিল, দরদাম করছিল বিক্রেতাদের সঙ্গে। অ্যামিড দ্য কার্সেস অফ লেবারার্স, যারা শ্রমজীবী মানুষ, যারা যেতে যেতে মাথায় বোঝা নিয়ে যাচ্ছে বা কিছু নিয়ে যাচ্ছে, যেতে যেতে তারা বিরক্ত হয়ে গিয়ে একে অপরকে গালাগালি করছে, অভিশাপ দিচ্ছে, যেমন বাজারে হয় আর কি, একটা বাজারের সিন যেখানে ওই হট্টগোল চেঁচামেচি হচ্ছে। শ্রীল লিটানিস অফ সব বয়স মানে দোকানের বিক্রেতারা, হকার্সরা, তারা কি করছে, শ্রীল লিটানিস, তারা ওই জিনিসপত্র বিক্রি করার জন্য জোরে জোরে আওয়াজ করছে, যেমন আমরা দেখে থাকি মার্কেট প্লেসে, হোলসেল হোলসেল এত টাকা কত টাকা যে বলে, এরকম ধরনের আওয়াজ, এটাকেই বলা হচ্ছে শ্রীল লিটানিস অফ সব বয়স।
who stood on guard by the barrels of pig cheese. আর তারা ব্যারেলের মধ্যে ছোট ছোট সুপারির ছানাকে রেখেছে, ওরা বাজারে বিক্রি করতে এসছে। যেমন পোল্ট্রি বা মুরগির ছানা বিক্রি হয়, এখানে ওই বাজারে সুপারের ছানাও বিক্রি হয়। দ্য নেজাল চ্যান্টিং অফ স্ট্রিট সিঙ্গার, আবার স্ট্রিট সিঙ্গার যারা, তারা আবার নাকে নাকি সুরে গান করছে। সেটা যেমন আমাদের বাসে, ট্রেনে, বিশেষ করে ট্রেনে অনেক সময় গান শুনতে হয়, যে গানগুলো খুব একটা কানে আমাদের ভালো লাগে না, শার্প আওয়াজ হয়, তবুও বাধ্য হয়ে শুনতে হয়। সে বাজারে স্ট্রিট সিঙ্গার যারা, তারা এরকম গান করছে। who sang all who sang a come all you about the ও ডোনোভান রোসা, ও ডোনোভান রোসার লেখা একটা গান, কাম অল ইউ অ্যাবাউট, এই গানটা তারা গাইছিল। আর ব্যালাড অ্যাবাউট দ্য ট্রাভেলস ইন আওয়ার নেটিভ ল্যান্ড, বা কেউ কেউ আবার ব্যালাড গান করছে। ব্যালাড গান করছে কি বিষয়ে? অ্যাবাউট দ্য ট্রাভেলস অফ আওয়ার নেটিভ ল্যান্ড, আমাদের দেশের সমস্যা নিয়ে ব্যালাড গান। These noises converged in a single sensation of life for me. এই সমস্ত আওয়াজগুলো কনভার্জড হয়ে একটা আওয়াজে পরিণত হয়েছিল, ইন a single sensation of life for me. আমার কাছে সমস্ত আওয়াজগুলো যেন একটা আওয়াজে পরিণত হয়েছিল। I imagined that I bore my chalice safely through a throng of foes. আমি যেন কল্পনা করছিলাম, আমি আমার চ্যালিসটাকে আহ, নিরাপদে বয়ে নিয়ে যাচ্ছি শত্রুদের মাঝখান দিয়ে। এটা একটা ধার্মিক, একটা খ্রিস্টান অ্যালিউশন এখানে আসছে। অ্যালিউশন মানে হচ্ছে সেই সব কথা যেগুলো একটা কথা অন্য ঘটনাকে মনে করিয়ে দেয়। খ্রিস্টানিটিতে চ্যালিস মানে হচ্ছে যীশু খ্রিস্টের পান পাত্র, যে পান পাত্রটা থেকে উনি শেষ সাপার করেছিলেন, শেষ পান করেছিলেন, সেই পান পাত্রটাকে হোলি গ্রেল বলে বা চ্যালিস বলে। এই চ্যালিস ওনার শিষ্যরা খুব সাবধানে উম, নিয়ে গিয়েছিলেন, যে ওটা খুব দামি, খুব মূল্যবান জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো যাতে শত্রুরা ওটাকে ক্ষতি না করে দেয়, তাই পানপাত্রটাকে তার শিষ্য খুব সাবধানে শত্রুদের মধ্যে থেকে বাঁচিয়ে নিয়ে গেছিলেন। তো সেই ইমেজ, সেই ঘটনাটাকে তুলনা করছে এই ছেলেটি, যে ওই মেয়েটির ইমেজ, মেয়েটিকে যে সে এত ভালোবাসে, তার প্রতি যে তার এত অ্যাফেকশন, আহ এটাকে এবং তার ছবিটাকে সে যেন বাঁচিয়ে নিয়ে যাচ্ছে এইসব শত্রুদের থেকে। কোন সব শত্রু? না, এই বাজারের স্ট্রিট সিঙ্গাররা, বার্গেনিং উইমেনরা, লেবারাররা, শপকিপাররা, এই সবার সবার চিৎকার চেঁচামেচি, এইগুলো রোম্যান্সের জন্য, তার ভালোবাসার মানুষটাকে মনে রাখার জন্য যথেষ্ট নয়। মানে এইগুলো যেন শত্রুর মতো, রোম্যান্সের শত্রু এরা। তো তার এইসবের মধ্যেও সে তার এই স্মৃতিটাকে, মেয়েটির স্মৃতি, মেয়েটির ছবি তার মনে যে রয়েছে, সেটাকে সে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এত এত আনরোম্যান্টিক সিচুয়েশনের মধ্যে দিয়েও সে রোম্যান্টিক জগতে রয়েছে, এবং সে তার প্রেমিকার ছবিটাকে নিয়ে যাচ্ছে, স্মৃতিটাকে সবসময় বজায় রেখেছে। এটাকেই বলার জন্য এই লাইনটা ব্যবহার করেছে, যে আম, যেখানে বলছে যে আই ইমাজিন দ্যাট আই বোর মাই চ্যালিস সেফলি থ্রু আ থ্রং অফ ফোর্স। এই লাইনটা থেকে এক্সপ্লানেশনও থাকতে পারে, যদি 5 মার্কসের কোনো কোনো কলেজে দেয়। 5 মার্কসের ক্ষেত্রে এরকম এক্সপ্লানেশন থাকতে পারে, আদারওয়াইজ 10 মার্কসেরও কোয়েশ্চেন দেওয়া যেতে পারে এটাকে এক্সপ্লেন করার জন্য। যাই হোক, এরপর her name sprang to my lips at moments in strange prayers. অনেক সময় প্রেয়ার করতাম ঈশ্বরের কাছে, এবং তার নামটা মুখে আসতো। প্রেজেস, প্রশংসা করতাম, which I myself did not understand. আমি নিজেই বুঝতে পারতাম না যে কেন আমি এত প্রেয়ার করছি, কেন এত প্রশংসা করছি। My eyes were often full of tears. অনেক সময় আমার চোখে জল এসে যেত। I could not tell why. জানতাম না কেন। কারণ ছেলেটি প্রেমে পড়েছে, এবং এই যে নিরাপত্তার অভাব, এক সময় মনে হতো যে সে কি পারবে মেয়েটিকে তার মনের কথা প্রকাশ করতে, বা যদিও প্রকাশ করে, সে তার লাভটা কি রিকুইটেড হবে, সে কি প্রেমের প্রতিদান পাবে, এইসব চিন্তায় অনেক সময় তার চোখে জল এসে যেত। And at times a flood from my heart seemed to pour itself out into my bosom. অনেক সময় যেন বুকের ভেতরটা কেমন হতো, যেন মনের ভিতরে ভিতরে আমি কাঁদছি। I thought little of the future. আমি ভবিষ্যতের কথা তখন বেশি ভাবতাম না। I did not know whether I would ever speak to her. আমি তার সঙ্গে কখনো কথা বলতে পারবো কিনা সেটাও জানতাম না। Not or if I spoke to her,
how how I could tell her of my confused adoration, বা যদি আমি তার সঙ্গে কথা বলিও, আমি তাকে কিভাবে বলবো আমার কনফিউজড অ্যাডোরেশনের কথা। অ্যাডোরেশন মানে এখানে হচ্ছে ভালোবাসা, প্রেম। আর কনফিউজ মানে সে নিজেই জানে না যে সে সত্যি প্রেম করে কিনা, বা করে তো কতটা করে। তো এই ফিলিংসটা কি? এটা কি ওই মেয়েটার কথা সবসময় মনে পড়া, চোখে জল চলে আসে, এটা কি ভালোবাসা? এটা কি অ্যাডোরেশন? তাই সে নিজেই শিওর নয় বলে বলছে কনফিউজড অ্যাডোরেশন। আর দেখা হবে কিনা, কথা বলতে পারবো কিনা, কথা বলতে পারলে এটা বোঝাতে পারবো কিনা। But my body was like a heart, and her words and gestures were like fingers running upon the verse. এখানে আমরা একটা ইমেজ ব্যবহার করেছি। ইমেজটা হলো এই হার্প ইমেজ। আর হার্প আর ওয়্যার। হার্প মানে একটা বাজানোর যন্ত্র, গিটার, তানপুরা, বীণা এই ধরনের একটা যন্ত্র। আর তার তার দিয়ে সেটা বাজে। তো ছেলেটি বলছে আমার বডিটা ছিল এই হার্পের মতো, বাদ্যযন্ত্রের মতো। এবং তার শব্দ, তার কথা, তার ইশারা, তার জেস্চার, তার চলাফেরা, অঙ্গভঙ্গি এইগুলো ছিল লাইক ফিঙ্গার্স রানিং আপন দ্য ব্যাস। এইগুলো যেন সেই আঙুলের মতো যেটা তারের উপর চলে। অর্থাৎ তার দ্বারা আমি এতটাই আন্দোলিত হতাম। একটা হার্পকে বাজানোর জন্য যেমন আঙুলের প্রয়োজন, তেমন একটা আঙুল যেমন হার্পকে বাজিয়ে দিতে পারে, তার মধ্যে স্পন্দন আনতে পারে, মেয়েটির কথা এবং মেয়েটির অঙ্গভঙ্গি চলাফেরা আমার মধ্যে একটা স্পন্দন এনে দিত, এই হার্পের মতো। এরপর one evening I went into the back drawing room in which the priest had died. ওই যে পূজারী পুরোহিত যে রুমে মারা গিয়েছিলেন, ব্যাক রুমে একদিন সন্ধ্যাবেলায় আমি সেখানে গেলাম। ইট ওয়াজ আ ডার্ক রেইনি ইভিনিং অ্যান্ড দেয়ার ওয়াজ নো সাউন্ড ইন দ্য হাউস। অন্ধকারাচ্ছন্ন বৃষ্টি ভেজা সন্ধ্যা, এবং সেখানে কোনো রকম আওয়াজ ছিল না। থ্রু ওয়ান অফ দ্য ব্রোকেন পেন্স, একটা ভাঙা জানালার পাল্লা দিয়ে I heard the rain impinge upon the earth. আমি শুনতে পাচ্ছিলাম যে বৃষ্টির ফোঁটাগুলো মাটির উপর পড়ছে। The fine incessant needles of water playing in the sodden beds. ওই ভিজে মাটির উপর অবিরাম, incessant মানে অবিরাম, অবিরাম needles of water অর্থাৎ বৃষ্টির ছুঁচ, এখানে ছুঁচ নয়, এখানে বৃষ্টির ছুঁচালোর বিন্দু ফোঁটাগুলো পড়ছে। Some distant lamp or lighted window gleamed below me. আমি উপরতলায় ছিলাম, ওখান থেকে নিচের তলায় কিছুটা দূরে দেখতে পাচ্ছি যে ল্যাম্প জ্বলছে এবং জানালায় লাইট জ্বলছে। I was thankful that I could see so little. আমি যে এতটা কম দেখতে পাচ্ছি এর জন্য আমি ধন্যবাদ জানালাম ঈশ্বরের কাছে। All my senses seem to desire to veil themselves. কেননা আমার তখন সমস্ত সেন্স মনে হচ্ছিল যেন আমি অন্যান্য জিনিস এত বেশি না দেখি। অর্থাৎ বাইরে বৃষ্টি ভেজা সন্ধ্যা সামান্য দেখতে পাচ্ছিলাম, বেশি দেখলে হয়তো ওই দৃশ্যটা আমাকে এই মেয়েটির আহ আহ, স্মৃতি থেকে দূরে নিয়ে চলে যাবে। এর এর যে ভাবনা, এর যে ইমেজ আমার মনে রয়েছে, এটা থেকে আমাকে দূরে নিয়ে চলে যাবে। তাই আমি ঈশ্বরের কাছে থ্যাংক ইউ জানালাম যে আমি এত কম দেখতে পেয়েছি বাইরের সিচুয়েশনটা, বাইরের সৌন্দর্যটা। কারণ বাইরের সৌন্দর্যটা আমাকে ডিস্ট্রাক্ট করবে আহ, আমার মেয়েটির প্রতি যে টান সেটা থেকে। and I and feeling that I was about to slip from them, যখন আমার মনে হলো যে আমি সেইগুলো থেকে I was about to slip from them, I pressed the palms of my hands together until they trembled, moaning, oh love, many times. যখন মনে হলো যে এই দৃশ্যটা দেখে বা এই জিনিসগুলো দেখে আমি স্লিপ করে যাব, ওইসবের প্রতি আমার আকর্ষণ বেড়ে যাবে, মেয়েটি থেকে আমার মনোভাব কনসেন্ট্রেশন চলে যাবে, তখন আমি দুটো হাতের তালুকে এক জায়গায় করে বলতে থাকলাম বারবার ও লাভ মেনি টাইমস। At last she spoke to me. তারপর একটা সময় এলো যখন সে আমার সঙ্গে কথা বলল। When she addressed the first word to me, I was so confused that I did not know what to answer. সে যখন প্রথমবার আমার সঙ্গে কথা বললো, আমি এতটাই কনফিউজড হয়ে গেলাম, আমি জানতে পারলাম না যে সে উত্তরটা কি দেবো। এইভাবে একদিন মানগার সিস্টার ন্যারেটারের সঙ্গে কথা বললো, তখন ছেলেটি বুঝতে পারছে না যে সেটি কি বলবে। She asked me, was I going to Arabi? সে আমাকে জিজ্ঞেস করলো আমি কি আরাবিতে যাব। আরাবি হচ্ছে একটি মেলা, একটি গ্র্যান্ড ফেয়ার,
আরবি হচ্ছে আরেবিয়ান একটি ফেয়ার, কিন্তু ডাবলিন আয়ারল্যান্ডে এই ফেয়ারটা অনুষ্ঠিত হয়েছিল। তাই এই আরবি হচ্ছে একটি ফেয়ার। তো সে জিজ্ঞেস করলো যে আমি কি আরবিতে যাব, আরবি ফেয়ারে কি আমি যাব, আরবির মেলায় কি আমি যাব। আই ফরগট whether I answered yes or no, মনে নেই যে আমি হ্যাঁ বলেছিলাম না না বলেছিলাম, মানে সে এতটা অতিভূত হয়ে গেছে। The narrator was so overwhelmed, সে এতটা আহ, খুশিতে কি বলে এটা, অতিরিক্ত খুশি হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে, যে তার মনেই নেই এখন সে হ্যাঁ বলেছিল না না বলেছিল। ইট উড বি আ স্প্লেন্ডিড বাজার, সে সেড, মেয়েটি বললো এটা দারুণ একটা বাজার বসে এখানে। শি উড লাভ টু গো, এবং তারও যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। অ্যান্ড ওয়াই কান্ট ইউ, আই আস্ক, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তো তুমি যেতে পারবে না কেন। আমি বাজারটা যেতে চাই, আরাবির বাজার হবে, আরাবির মেলা হবে, কেন তুমি কেন যেতে পারবে না। তখন মেয়েটি বলল, আচ্ছা, এরপর while she spoke she turned a silver bracelet round and round her wrist, কথা বলার সময় তার রিস্টে একটা সিলভার ব্রেসলেট ছিল, সেটা বারবার সে হাত দিয়ে ঘোরাচ্ছিল। she could not go, হ্যাঁ সে যেতে পারবে না, she said, সে বলে সে যেতে পারবে না, because there would be a retreat that week in her convent, মেয়েটি একটি কনভেন্ট স্কুলে পড়ে, এবং সেই কনভেন্ট স্কুলে মানে খ্রিস্টানদের স্কুল, সেখানে কি হবে, রিট্রিট হবে। রিট্রিট হচ্ছে একটা অনুষ্ঠান, 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ যাবত চলে, এবং স্টুডেন্টদেরকে এতে পার্টিসিপেট করতে হয়। তাই সে যেতে পারবে না। Her brother and 2 other boys, her brother and 2 other boys were fighting for their caps, and I was alone at the railing. তার ভাই এবং আরো 2টো ছেলে were fighting for the caps, তারা ক্যাপের জন্য, টুপি নিয়ে নিজেদের মধ্যে হাত কাড়াকাড়ি করছিল, ঝগড়া করছিল। and I was alone at the railing, তখন আমি কিন্তু রেলিং এ একা ছিলাম। She held one of the spikes, সে রেলিং এর একটা স্পাইক ধরেছিল। bowing her head towards me, আমার দিকে তার মাথাটা একটু নত ছিল। The light from the lamp opposite our door caught the white curve of her neck, আমাদের অপোজিট দরজা থেকে যে লাইট আসছিল, সেই লাইটটা তার নেকে এসে পড়েছিল। লিপ আপ হার হেয়ার দ্যাট রেস্টেড দেয়ার, তারপর তার চুলটাও কিছুটা লিফট আপ হয়েছিল, কিছুটা উঠেছিল। মানে এই যে দৃশ্যটা, লাইট আসছে মেয়েটির চুলের উপর, মানে ন্যারেটার তখন কি করছে, মেয়েটিকে অবজার্ভ করছে। সে তাকে ভালোবাসে অনেক, মনে মনে বলতে পারেনি, কিন্তু অবজার্ভ করছে, তাকে দেখছে। আর কথাবার্তার তো উত্তর দিচ্ছে, কিন্তু তার মনটা কথাবার্তার দিকে নেই, তার মনটা আছে মেয়েটির প্রতি, এবং তাকে কেমন দেখতে লাগছে, লাইটটা সে তার মাথায় পড়ছে, তখন সে এইগুলোই দেখছে। Falling, it lit up and a hand upon the railing. Okay. It fell over one side of her dress. লাইটটা তার ড্রেসের এক সাইডে এসে পড়লাম, caught the white border of a petticoat, just visible as she stood at me. যাই হোক, তার শরীরের ড্রেসের উপর, কাঁধের উপর, চুলের উপর লাইট পড়ছে, ন্যারেটার বক্তা সেটাকে অবজার্ভ করছে। ইট ইজ ওয়েল ফর ইউ, শি সেড, তখন মেয়েটি বলল, ইট ইজ ওয়েল, ইট ইজ ওয়েল ফর ইউ, শি সেড, তখন মেয়েটি বলল এটা তোমার জন্য ভালো, মানে এই মেলায় যাওয়াটা, আরবি মেলাটা তোমার জন্য বেশ ভালো। তখন ন্যারেটর বলছে, ইফ আই গো, আই সেড, আই উইল ব্রিং ইউ সামথিং, যদি আমি যাই আমি তোমার জন্য কিছু আনবো। প্রমিস করে ফেললো, যদি আমি যাই আমি তোমার জন্য কিছু অবশ্যই আনবো, যদি আমি আরবি ফেয়ারে যাই আমি তোমার জন্য কিছু আনবো। What innumerable follies laid waste my waking and sleeping thoughts after that evening. ওই দিন সন্ধ্যার পর থেকে, ওই দিন সন্ধ্যায় যে মেয়েটির সঙ্গে কথা হলো, এবং এতটা কথা হলো, এর আগে কখনো এতটা কথা হয়নি, এবং সে যে আরবিতে যাওয়ার কথা বলেছে, তো আরবি মেলাটা সম্বন্ধে ন্যারেটরের, ছেলেটির কোনো খুব একটা ধারণা ছিল না। কিন্তু যেদিন থেকে মেয়েটি বলেছে আরবি ফেয়ারে সে যেতে চায় কিন্তু যেতে পারছে না,
এবং ছেলেটিকে যখন বলেছে তুমি যাও তোমার জন্য ভালো হবে, এবং ছেলেটি যখন তাকে প্রমিস করেছে যে তাকে কিছু এনে দেবে, সেই থেকে ছেলেটির মাথায় এখন একটাই কথা, কবে আরবি ফেয়ারের দিনটা আসবে, কবে আমি সেখানে যাব এবং তার জন্য কিছু আনবো। I wished to annihilate the tedious intervening day. আমার উইশ হলো, আমার ইচ্ছা হলো, কি ইচ্ছা হলো, টু অ্যানাইহিলেট, অ্যানাইহিলেট মানে মুছে দেওয়া, মুছে দিতে, কি মুছে দেবো, দ্য টেডিয়াস মানে বোরিং ইন্টারভেনিং ডে, মাঝের কটা দিন, যে কটা দিন সামনে রয়েছে, মেলা মেলা বসার যে আগে কটা দিন, ইন্টারভেনিং ডেজ, এটা তখন তার কাছে কাটানো টেডিয়াস মনে হচ্ছে, বোরিং, কতদিন এই সময়টা কাটবে, এবং সে চাইছিল এটাকে অ্যানাইহিলেট করে দিতে, যেন এই সময়টাকে মুছে দিতে চাইছিল। I chafed against the walk of school. I chafed against the walk of school মানে আমি স্কুলের কাজে ফাঁকি দিচ্ছিলাম, অবহেলা করছিলাম, হোমওয়ার্ক ঠিকঠাক করছিল না। At night in my bedroom and by day in the classroom, her image came between me and the book page I strove to read. বইয়ের পাতা খুললে, সে স্কুলের ক্লাসরুমে হোক বা বাড়িতে রুমে হোক, বইয়ের পাতা খুললে পড়া চোখে পড়ছে না, মেয়েটির ছবি শুধু চোখে পড়ছে। The syllables of the word Arabi were called to me through the silence in which my soul luxuriated. আরবি শব্দটার উচ্চারণ করলে তার প্রত্যেকটা সিলেবেল, তার প্রত্যেকটা ভাগ আমার মনে করিয়ে দিচ্ছিল আমাকে, মাই সোল, আমার আত্মাটাকে লাক্সারিয়েটেড করে দিচ্ছিল, মানে আত্মাটা যেন খুশি হয়ে উঠছিল। আরবি শব্দটাই তখন ভালো লাগছিল, এই অ্যারাবি, এই এক একটা সিলেবল তখন আমার ভালো লাগছিল। কাস্ট অ্যান্ড ইস্টার্ন এনচ্যান্টমেন্ট ওভার মি, আর পূর্ব, ইস্টার্ন মানে পূর্ব, পূর্ব দিকের একটা জাদু আমার উপর হয়ে যাচ্ছিল। অর্থাৎ এখানে আরবি ফেয়ারটা ডাবলিনে হলেও এটা আরবের একটি ফেয়ার, আরবের সঙ্গে কানেক্টেড, এটা হচ্ছে ইস্টার্ন কান্ট্রি। ইস্টার্ন এনচ্যান্টমেন্ট ওভার মি, যেন পূর্ব দেশীয় কোনো একটা জাদু আমার উপর ভর করেছিল। আই আস্কড ফর লিভ টু গো টু দ্য বাজার অন স্যাটারডে নাইট। শনিবার রাত্রে আমি বললাম যে আমি বাজারে যাব, মানে এতে যাব, বাজারে যাব। মাই aunt was surprised and hoped it was not some Freemason affair. আমার আন্টি অবাক হয়ে গেলেন আর বললেন, কোনো ফ্রিম্যাসন অ্যাফেয়ার নয় তো? ফ্রিম্যাসন অ্যাফেয়ার মানে হচ্ছে ওই গোপন সংস্থা, যেগুলোকে সরকার ব্যান করে। যেমন আতঙ্কবাদী সংস্থা হয়, ধার্মিক কোনো সংস্থা হয় যারা ধর্মের মধ্যে বিভেদ ছড়ায়। মানে ফ্রিম্যাসন অ্যাফেয়ার মানে এমন কোনো অ্যাফেয়ার যার মধ্যে যদি যুক্ত থাকে তার সমস্যা হতে পারে, লিগ্যালি, পলিটিক্যালি অসুবিধা হতে পারে। তাই তুমি রাত্রের বেলা বাজারে যাবে, তুমি বাজারে যাচ্ছ নাকি কোনো ফ্রিম্যাসন অ্যাফেয়ার ট্যাফেয়ারে যাচ্ছ, কোনো সংস্থায়, কোনো কি বলে ওটাকে, অর্গানাইজেশনের নাম টাম লেখাওনি তো? আই আনসার্ড ফিউ কোয়েশ্চেন্স ইন ক্লাস। তখনকার দিনে আমি ক্লাসে খুব কম উত্তর দিতাম, অর্থাৎ ক্লাসে আমার রেসপন্স খুব একটা ভালো হচ্ছিল না, পড়ায় মন নেই, ক্লাসে কি পড়া চলছে তাতে মন নেই, টিচাররা প্রশ্ন করলে খুব বেশি উত্তর দিতাম না। আই ওয়াচড মাই মাস্টার্স ফেস পাস ফ্রম অ্যামিয়াবিলিটি টু স্টার্ননেস। আমার টিচারদের ফেস গুলো, অ্যামিয়াবিলিটি মানে হচ্ছে উম অমায়িক, ভদ্র, আর স্টার্ন মানে কঠোর। আমাদের টিচাররা যারা আমার সঙ্গে ভালো ব্যবহার করতেন তারা যেন ধীরে ধীরে কঠোর হয়ে যাচ্ছে। এই ধীরে ধীরে কঠোর হওয়ার কারণ একটাই, because the narrator was neglecting his study, he was absorbed in the love of Mangan's sister. Mangan's sister এর প্রেমে পড়ে সে একেবারে হাবুডুবু খাচ্ছে এবং সে পড়াশোনাকে অবহেলা করছে, যার ফলে তার টিচারদের মুখ অ্যামিয়াবিলিটি থেকে স্টার্ন হয়ে যাচ্ছে। He hoped I was not beginning to idle. টিচাররা ভাবছিল যে আমি ইডল হয়ে যাচ্ছি, এত অলস হয়ে যাচ্ছি এত। আই কুড নট কল মাই ওয়ান্ডারিং থটস টুগেদার। আমি কত রকম কত কি ভাবছিলাম, আমি থটস গুলোকে এক জায়গায় করতে পারছিলাম না। আই হ্যাড হার্ড মানে আমি ফোকাস করতে পারছিলাম না পড়াশোনায়। আই হ্যাড হার্ডলি এনি পেশেন্স উইথ দ্য সিরিয়াস ওয়াক অফ লাইফ which now that it stood between me and my desire. জীবনে যেসব সিরিয়াস কাজ, পড়াশোনা বা বাড়িতে কিছু কাজ করে দেওয়া ফ্যামিলির হয়ে, এই সিরিয়াস কাজগুলো আমার আর ভালো লাগছিল না। আমার যেন মনে হচ্ছিল যে আমার আর আমার ইচ্ছা, অর্থাৎ আরবিতে যাওয়া, এর মাঝখানে এই কাজগুলো একটা বাধা। সিম টু মি চাইল্ডস প্লে, আমার কাছে এগুলো ছেলে খেলা মনে হচ্ছিল, আগলি, কুৎসিত মনে হচ্ছিল, মনোটোনাস।
বোরিং, একঘেয়ে, চাইল্ডস প্লে। আমার কাছে এই হোমওয়ার্ক করা, সিরিয়াস কাজ করাগুলো চাইল্ডস প্লে মনে হচ্ছিল, আগলি মনে হচ্ছিল। আমার কাছে শুধু মনে হচ্ছে কবে আরবিতে যাব। তো এই যে ফ্রি ম্যাশন অ্যাফেয়ারে যাওয়ার জন্য পারমিশন চাইছে, যে সন্ধ্যাবেলায় যাবো। হুম, তো আন্টি বলছে কেন, কোথায় যাবে? কোনো ফ্রি ম্যাশন অ্যাফেয়ারে যাবে না, মানে ছেলেটি বলেছে আমি বাজারে যাবো, অর্থাৎ স্যাটারডে আমি বাজারে যাবো, আমাকে যেতে দেবে? আন্টি বলছে বাজারে যাবে নাকি কোনো ফ্রি ম্যাশন অ্যাফেয়ারে যাবে, কোনো সংগঠন টংগঠন ব্যাপার নেই তো? এইভাবে তার আন্টি প্রশ্ন করছিল। যাই হোক, সে আন্টির কাছে পারমিশন নিচ্ছে। On Saturday morning, I reminded my uncle that I wished to go to the bazaar. শনিবার সকালে আমি আমার আঙ্কালকেও মনে করিয়ে দিলাম যে আমি বাজারে যেতে চাই। বাজার মানে এখানে ওই আরবি মেলাটা হয়ে যাচ্ছে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় আমি যাবো। সকালবেলা আঙ্কালকে মনে করে দিচ্ছি যে আমি সন্ধ্যাবেলায় যাবো। হি ওয়াজ ফাসিং অ্যাট দ্য হল স্ট্যান্ড। উনি হল স্ট্যান্ডের কাছে, যেখানে কোট টুপি এসব রাখা থাকে, ওখানে ফাসিং করতো। ফাসিং মানে ওই একটু রাগ প্রকাশ করে তর্জন গর্জন করছিল না। আন্টি হয়তো কোথাও ঠিকঠাক রাখিনি হ্যাডটা, বা কিছু, হ্যাঁ হ্যাড ব্রাশ বা কিছু একটা রাখিনি। লুকিং ফর দ্য হ্যাড ব্রাশ, হ্যাড ব্রাশটা, টুপি ঝাড়ার ব্রাশটা খুঁজছে। আনসার মি কাটলি, ইয়েস বাই আই নো। আর বলছে যে ঠিক আছে তুমি যাবে আমি জানি। অর্থাৎ ছেলেটি বলছে আঙ্কেল আজ রাত্রে আমি আহ রাবির বাজারে যাবো, তুমি যাবে? ঠিক আছে আমি জানি। অর্থাৎ কাটলি মানে হচ্ছে জাস্ট নর্মালি বলছে ঠিক আছে ঠিক আছে, শুনেছি। As he was in the hall, I could not go into the front parlour. যেহেতু আঙ্কেল হলেতে ছিলেন, তা আমি ফ্রন্ট পার্লারে যেতে পারলাম না। ফ্রন্ট পার্লার মানে সেই জায়গাটা যেখানে গিয়ে মেঝের উপর, ফ্লোরের উপর শুয়ে, ওই জানালার ব্লাইন্ডের নিচে দিয়ে, পর্দার নিচে দিয়ে সে মানিগানের সিস্টারের দিকে তাকিয়ে থাকে যে সে কখন স্কুলে যাওয়ার জন্য বার হচ্ছে, যাতে একসঙ্গে রাস্তাটা কমনলি যেতে পারে। ফ্রন্ট পার্লার আর একটা উইন্ডো। আজকের আঙ্কেল বাড়ি থাকলে সেটা সে করতে পারে। I left the house in bad humor. মনটা খারাপ করে আমি বাড়ি থেকে বার হলাম and walked slowly towards the school. ধীরে ধীরে স্কুলে গেলাম। The air was pitilessly raw. বাতাসটা ভালো ছিল না, ঠান্ডা বাতাস। And already my heart misgave me. আর মনের মধ্যে যেন একটা মিসগেভ আসছিল। মিসগেভ মানে হচ্ছে একটা অশুভ ভাব, যে রাত্রে কি সত্যি বাজার যেতে পারবো, সত্যি কি আর আমি যেতে পারবো? আঙ্কালও তো খুব একটা ভালো করে বললেন না, যে বললেন যে হ্যাঁ ঠিক আছে জানি। When I came home to dinner, my uncle had not yet been home. আমি যখন বাড়িতে ফিরলাম তখন দেখলাম আমার আঙ্কেল তখনও ফেরেননি। Still it was early. অর্থাৎ আঙ্কেলের বাড়ি ফেরার জন্য সময় এখনো হয়নি। I sat staring at the clock for some time. আমি ঘড়ির দিকে কিছুক্ষণ তাকালাম। When its ticking began to irritate me, তারপর একটা সময় এলো ঘড়ির টিকটিক আওয়াজটা আমাকে ইরিটেট করতে লাগলো। I left the room. আমি রুমটা ছেড়ে বার হলাম। I mounted the staircase and gained the upper part of the house. আমি স্টেয়ারকেসে, মানে সিঁড়ি করে বাড়ির উপরতলায় গেলাম। The high, cold, empty, gloomy rooms liberated me. উপরের ঠান্ডা রুমটা, গ্লুমি রুমটা যেন আমাকে স্বাধীন করে দিল। I went from room to room singing. আমি এক রুম থেকে অন্য রুমে গিয়ে গান করতে 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 পায়চারি করছিলাম। From the front window, I saw my companions playing below in the street. জানালা দিয়ে দেখছি যে আমার খেলার সঙ্গীরা নিচে রাস্তায় খেলছে। Their cries reached me. তাদের আওয়াজ আমার কাছে এসে পৌঁছালো। Weakened and indistinct. আওয়াজগুলো ছিল খুবই দুর্বল, খুবই আস্তে আওয়াজ, অস্পষ্ট আওয়াজ। And I, leaning my forehead against the cool glass, এবং জানালার ঠান্ডা কাঁচেতে আমার মাথাটাকে হেলান দিয়ে ঠেকিয়ে, I looked over at the dark house where she lived. আমি সেই বাড়িটার দিকে তাকিয়ে রইলাম যে বাড়িতে মানিগানের সিস্টার থাকে। I may have stood there for an hour. আমি সেখানে 1 ঘন্টা থাকতে পারতাম, seeing nothing but the brown clad figure.
কাস্ট বাই মাই ইমাজিনেশন। কিছুই দেখতাম না, শুধু মেয়েটির ফিগার আমার ইমাজিনেশন, আমার মনের চোখে যে ছিল সেটাই দেখতাম। টাচড ডিসক্রিটলি বাই দ্য ল্যাম্প লাইট অ্যাট দ্য কাব নেক, যেটা ল্যাম্প লাইটের দ্বারা তার কাঁধে এসে পড়েছিল। অ্যাট দ্য হ্যান্ড আপন দ্য রেলিং অ্যান্ড অ্যাট দ্য বর্ডার বিলো দ্য ড্রেস, অর্থাৎ সেই কাঁধের উপর পড়া আলো, হাতের উপর পড়া আলো, এই যে ছবিটা তার মনের চোখে রয়ে গেছে, সে তাদের বাড়ির জানালার দিকে তাকিয়ে মেয়েটিকে দেখা যাচ্ছে না, কিন্তু সে তাকে দেখছে তার মনের চোখে। When I came downstairs again, I found Mrs. Mercer sitting at the fire. উপরতলা থেকে যখন নিচের তলায় নেমে এলাম, দেখলাম মিসেস মার্সার বাড়িতে যেখানে আগুন তাপানোর ব্যবস্থা আছে সেখানে বসে গল্প করছে। শি ওয়াজ অ্যান ওল্ড গ্যারুলাস উমেন। তিনি হচ্ছেন বয়স্ক এবং বকবক করে, গ্যারুলাস মানে বড্ড বেশি কথা বলে এরকম মহিলা। পন ব্রোকার্স উইডো, পন ব্রোকার্স মানে যারা কোনো বন্ধক নিয়ে টাকা ঋণ দেয়, লোনের লোন দেয়, এদের বলে পন ব্রোকার। তো ছবিটা একটু দেখলাম কেমন। আহ, এই যে ধরে দাও ইনি মিসেস মার্সার। তো এই বয় ন্যারেটার উপরতলা থেকে নিচের তলায় নেমে এসছে, এই তার আন্টি। এসে দেখছে যে পাশের বাড়ির আন্টি মিসেস মার্সার, তিনি এসে বক বক করছেন, নানা রকম কথা বলছেন, এই ফায়ার প্লেস সেটার দেশ তো আগুন জ্বলছে। আর ন্যারেটারের কাছে এগুলো বোরিং লাগছে। Cornbreaker who collected used stamp for some pious purpose. I had to endure the gossip of the tea table. আমাকে সহ্য করতে হলো ওই চায়ের টেবিলের গসিপ, মানে ওইসব গসিপ মানে ওইসব গল্প, গল্প গুজব এইসব আমাকে সহ্য করতে হচ্ছে। The meal was prolonged beyond an hour. ডিনারের যে টাইম, যে খাবারটা ১ ঘন্টা দেরি করে দেওয়া হলো কারণ আঙ্কেল আসেনি, and still my uncle did not come. যে সময় ডিনার করার কথা সেই সময় হচ্ছে না, ১ ঘন্টা দেরি হয়ে গেছে কারণ আঙ্কেল আসছে। তার ছেলেটি অস্থির হয়ে যাচ্ছে, আগামীতে যাবে বলে, আঙ্কেল আসবে, আঙ্কেলের কাছ থেকে টাকা নেবে, পারমিশন নেবে এবং যাবে, কিন্তু আঙ্কেল আসছে না। অন্য দিনের চাইতে ১ ঘন্টা বেশি দেরি হয়ে গেল। অলরেডি সে অস্থির হয়েছিল কবে এই দিনটা আসবে, আর যখন দিনটা এসে গেছে, সন্ধ্যা হয়ে গেছে যাওয়ার সময়, সেই সময় আঙ্কেল দেরি করছেন এবং একজন মহিলা মিসেস মার্সার এসে শুধু বক বক করে যাচ্ছেন, বোরিং কথাবার্তা বলে যাচ্ছেন, ছেলেটি অস্থির হয়ে যাচ্ছে। মিসেস মার্সার স্টুড আপ টু গো, তারপর মিসেস মার্সারেরও যাওয়ার সময় হয়ে গেল। শি ওয়াজ সরি, শি কুড নট ওয়েট এনি লঙ্গার। তিনি দুঃখিত কারণ তিনি আর থাকতে পারছেন না। বাট ইট ওয়াজ আফটার 8 o'clock and she did not like to be out at late as the night air was bad for her. ৮টা বেজে গেছে, ৮টার পর তিনি বাইরে থাকতে চান না কারণ তার ঠান্ডা লাগার সমস্যা আছে। When she had gone, I began to walk up and down the room. তার চলে যাওয়ার পর আমি রুমের মধ্যে পায়চারি করতে শুরু করলাম, ক্লেনচিং মাই ফিস্ট, হাতের মুঠিটা পাকাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি। My aunt said, I'm afraid you may put off your bazaar for this night of our Lord. নাইট অফ আওয়ার লর্ড, অর্থাৎ এখানে আওয়ার লর্ড মানে আমাদের যীশু খ্রিস্ট, কিন্তু এখানে যীশু খ্রিস্ট কে বোঝাচ্ছে না, আসলে সে বলতে চাইছে আহ আমার মনে হয় তুমি আজকের বাজার যেতে পারবে না, তোমার মনে হয় আজকের আর মেলায় যাওয়া হবে না। At 9 o'clock, I heard my uncle's latchkey in the hall door. ঠিক যখন ৯টা বাজলো, রাত ৯টা, আঙ্কেল হল ডোরেতে দরজাটা খিল লাগিয়ে দিয়েছে বা খিল খুলছে, এরকম একটা আওয়াজ পেলাম। I heard him talking to himself and heard the hall stand rocking when it had received the weight of his overcoat. দেখলাম যে উনি নিজে নিজে কথা বলছে এবং হল স্ট্যান্ডের উপর কোটটাকে, ওভারকোটটাকে রাখলেন এবং হল স্ট্যান্ডটা নড়ে চড়ে উঠলো। তার মানে খুব একটা ভালো মুডে নেই আঙ্কেল। আই কুড ইন্টারপ্রেট দিস সাইন্স, এই সাইন্স গুলো আমি ইন্টারপ্রেট করতে পারতাম। ইন্টারপ্রেট মানে হচ্ছে ব্যাখ্যা করা, আর সাইন মানে হচ্ছে লক্ষণ। তো আঙ্কেলের মুড কেমন ছিল সেটা আমি বুঝতে পারছিলাম। When he was midway through his dinner, I asked him to give me the money to go to বাজার। When he was midway through his dinner, যখন উনি ওনার ডিনারের মাঝপথে রয়েছেন, I asked him to give me the money to go to the বাজার। আমি তাকে বললাম যে বাজারে যাওয়ার জন্য, অর্থাৎ আরবিতে যাওয়ার জন্য টাকা চাইলাম। He had forgotten, আসলে উনি ভুলে গিয়েছিলেন।
ডিনার চলছে, মিড ডিনার মাঝখানে। পয়েন্ট নারেটর আঙ্কালকে বলছে যে আঙ্কাল এরকম আমার যাওয়ার ছিল অ্যারাবি ফেয়ারে, টাকা লাগবে, টাকাটা দিন। The people are in bed after their first sleep now, he said. তখন আঙ্কেল কি বললেন? যে the people are in bed after their first sleep. এত রাত্রে মেলায় যাবে? এখন তো মানুষ এক ঘুম দিয়ে নিয়েছে। মানুষ শুয়ে পড়েছেন, তাদের একটা ঘুমও হয়ে গেছে। I did not smile, my aunt said to him energetically. I did not smile, তখন আমি আঙ্কেলের এই কথা শুনে কোনোভাবে হাসলাম না। আমি সিরিয়াসনেস বজায় রাখলাম। My aunt said to him energetically, তখন আমার আন্টি তাকে বললেন, can't you give him the money and let him go? কেন তুমি ওকে টাকাটা দিতে পারো না যাতে ও যেতে পারে? You have kept him late enough as it is. তুমি ওকে অনেক দেরি করিয়ে দিয়েছো, অনেক ওয়েট করিয়েছো। My uncle said he was very sorry he had forgotten. তখন আঙ্কেল ক্ষমা চাইলেন, উনি সত্যি অনেকটা ভুলে গিয়েছিলেন। He said he believed in the old saying, all walk and no play makes Jack a dull boy. তখন তিনি একটা প্রবাদ বাক্য বললেন যে হ্যাঁ, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়, যে শুধু পড়াশোনা করলে, খেলাধুলা না করলে মানুষ বোকা থেকে যায়। এটা একটা প্রবাদ। তাই ঠিক আছে, তুমি যাও। হি আস্ক মি ওয়্যার আই ওয়াজ গোয়িং। তিনি জিজ্ঞেস করলেন যে আমি কোথায় যাচ্ছি। অ্যান্ড ওয়েন আই হ্যাড টোল্ড হিম আ সেকেন্ড টাইম, হি আস্ক মি ওয়্যার আই ওয়াজ গোয়িং। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কোথায় যাচ্ছি। And when I had told him a second time, he asked me, did I know the Arabs farewell to his street? যখন আমি বললাম যে আমি আরবি ফেয়ারে যাচ্ছি, তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন যে ডিড আই নো, আমি জানতাম কি দ্য আরবস ফেয়ারওয়েল টু হিজ স্ট্রিট। এটা একটা গান, আরব ফেয়ারওয়েল টু হিজ স্ট্রিট বলতে, তুমি কি এই গানটা জানো? When I left the kitchen, he was about to recite the opening lines of the piece of my aunt to my aunt. মানে যখন আমি কিচেন ছেড়ে চলে যাচ্ছিলাম, তখন দেখছি আঙ্কেল ওই আরবস ফেয়ারওয়েল টু হিজ স্ট্রিট এই গানটা আমার আন্টিকে শোনানোর চেষ্টা করছিল। I held a florin tightly in my hand as I strode down Buckingham Street towards the station. বাকিংহাম স্ট্রিট দিয়ে স্টেশনের দিকে হাঁটছিলাম, আর ফ্লোরিন টাইটলি ইন মাই হ্যান্ড, আমার হাতে ফ্লোরিন লেগেছিল। ফ্লোরিন হচ্ছে আহ, টাকা, কয়েন। The sight of the street thronged with buyers and behind which it recalled to me the purpose of my journey. The sight of the street thronged with buyers. রাস্তার অনেক বায়ার ছিল, and glaring with gas recalled to me the purpose of my journey. I took my seat in a third-class carriage of a deserted train. আমি একটা ডিজার্টেড ট্রেন, মানে যে ট্রেনটা প্রায় ফাঁকা, লোকজন নেই বলে চলে, এরকম একটা ট্রেনের থার্ড ক্লাস সিটে গিয়ে বসলাম। একটা ট্রেনে অনেক রাত হয়ে গেছে, যাবে এই ট্রেনটা আরবি ফেয়ারে যায়, কিন্তু এত রাত্রে কে যাবে? তাই ট্রেনটা আছে, ন্যারেটার গিয়ে বসেছে, ছেলেটি গিয়ে বসেছে, কিন্তু ট্রেনটি ফাঁকা, আর সেরকম যাওয়ার খুব একটা লোকজন নেই। তো ট্রেনে গিয়ে বসেছে, এখানে গিয়েও ওয়েট করতে হচ্ছে যে ট্রেন কখন ছাড়বে। After an intolerable delay, the train moved out of the station slowly. অসহ্য দেরি হওয়ার পর ট্রেনটা স্টেশন থেকে ধীরে ধীরে ছাড়লো। It crept onward among ruinous houses and over the twinkling river. এই ট্রেনটা আগে বাড়ছে ধীরে ধীরে। রুইনাস হাউস যাওয়ার পথে দেখা যাচ্ছে ধ্বংসাত্মক বাড়ি, এবং পোড়ো বাড়ি, অনেক বাড়ি যেগুলো পড়ে গেছে, কেউ থাকে না, জরাজীর্ণ বাড়ি। তারপর টুইnkling রিভার, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে নদীর পাড়ি দিয়ে ট্রেন যাচ্ছে। At Westland Row Station, a crowd of people pressed the carriage doors. তারপর একটা স্টেশন এলো, যে স্টেশনের নাম হচ্ছে ওয়েস্টল্যান্ড রো স্টেশন। সেখানে অনেক লোকের ভিড়, হঠাৎ করে ট্রেনে এসে দেখা গেল কম্পার্টমেন্টের কাছে অনেক লোকের ভিড় হলো। But the porters they moved them back, কিন্তু পোর্টার্সরা তাদেরকে ঢুকতে দিল না, saying that it was a special train for the বাজার। বলল যে না, এই ট্রেনে সবাই উঠতে পারবে না, এটা বাজার যাওয়ার, মেলায় যাওয়ার ট্রেন। I remained alone in the bare carriage. ফাঁকা গাড়িতে আমি একা। In a few minutes, the train drew up beside an improvised wooden platform. কয়েক মিনিট পর দেখা গেল ট্রেনটি রুখলো একটা কাঠের প্ল্যাটফর্মে। ইম্প্রোভাইজ মানে হচ্ছে
এই প্ল্যাটফর্ম এখানে ছিল না। এই মেলার জন্য ট্রেনটিকে ওখানে দাঁড় করানো হবে টেম্পোরারিলি কয়েকদিন, যে কদিন মেলা চলবে সেটা একটা আপাতত তৈরি ইম্প্রোভাইজ, মানে আপাতত তৈরি কোনোভাবে জাস্ট তৈরি করা একটা উডেন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, সেখানে ট্রেনটি থামবে। I passed out onto the road and saw by the lighted dial of a clock that it was 10 minutes to 10. দেখলাম 10টা বাজতে 10 মিনিট বাকি। In front of me was a large building which displayed the magical name. আমার সামনে একটা লম্বা বিল্ডিং যাতে ম্যাজিক্যাল নেম লেখা রয়েছে, অর্থাৎ আরবি শব্দটা লেখা রয়েছে। আচ্ছা, মেলার সামনে যে মেন গেট সেখানে এসে উপস্থিত হয়েছে। I could not find any sixpenny entrance. সিক্স পেনি দিয়ে, পেনি হচ্ছে কয়েনের হিসাব, টাকার হিসাব। সিক্স পেনি দিয়ে প্রবেশ করা যাবে এরকম কোনো দরজা গেট পেলাম না। ফিয়ারিং দ্যাট দ্য বাজার উড বি ক্লোজ, ভয় হলো যে বাজারটা এবার বন্ধ না হয়ে যায়। আই পাসড ইন কুইকলি থ্রু আ টার্নস্টাইল, আমি টার্নস্টাইলের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম। টার্নস্টাইল এক ধরনের গেট, যে গেটটা ওই তোমার ইকো পার্ক বা চিড়িয়াখানাতে গেলে যে গেট দেখতে পাও, যে গেটে একটু লোহার রেলিং টাইপের থাকে, একটু ঘুরে ঘুরে যেতে হয় যাতে প্রচুর মানুষ একসঙ্গে ঢুকতে না পারে, বলে টার্নস্টাইল। আই পাসড ইন এ কুইক থ্রু আ টার্নস্টাইল, হ্যান্ডিং এ শিলিং টু a ওয়ারি লুকিং ম্যান। শিলিং ও টাকার হিসাব, অর্থাৎ সিক্স পেনি দিয়ে কোনো গেট পাওয়া যায়নি, শিলিং দিয়ে একটা পাওয়া গেছে। শিলিং, এক শিলিং দিয়ে একটা এন্ট্রান্স পেয়েছে টিকিট দিয়ে। ওয়ারি লুকিং ম্যান, একজন লোক যে ক্লান্ত, তার হাতে টিকিটটা ধরিয়ে দিয়ে টাকাটা ধরিয়ে দিয়ে আমি চলে গেলাম। তাহলে দেখো, ট্রেন যেতে চাইছে না, ট্রেন ফাঁকা। যে বাড়ি রাস্তার উপর দিয়ে আসছিল ট্রেনটা যাচ্ছিল সেখানে পুরো জরাজীর্ণ বাড়ি। এখানে এসে দেখছে যে টিকিটটা নেবে, টাকা নিয়ে টিকিট দেবে, সে ক্লান্ত। তার মানে সবকিছু শেষ হয়ে এসছে। মেলার আকর্ষণ তার মনে থাকলেও মেলার আকর্ষণ কিন্তু আসল মেলার আকর্ষণ আসল মেলার আকর্ষণ আর নেই। I found myself in a big hall girdled at half its height by a gallery. একটা বড় হল, আর এই হলের যে হাইট আছে তার অর্ধেকটা গ্যালারি দিয়ে ঘেরা। নিয়ারলি অল দ্য স্টলস ওয়্যার ক্লোজড, প্রায় বলা যেতে পারে সমস্ত স্টল গুলো বন্ধ হয়ে গিয়েছিল। মানে এরকম একটা দেখো, স্টল গুলোতে লোকজন মানে কম, মেলাতেও লোকজন কম, মানে রাত 10টা প্রায়, সেই সময় মেলার আকর্ষণ আর সেরকম নেই। The hall was in darkness. I recognized a silence like that which pervades a church after service. চার্চে প্রার্থনার পর যেমন একটা শান্তি থাকে, শান্ত আবহাওয়া থাকে, একটা মেলায় ভিড়ভাট্টা থাকবে না, এখানে সেই চার্চের মতো শান্তি। তার মানে মেলার কেনা বেচা সব শেষ হয়ে গেছে। আই ওয়াকড ইনটু দ্য সেন্টার অফ দ্য বাজার টিমিডলি, ভয় ভয় করে বাজারের মাঝখানে গেলাম। আ ফিউ পিপল ওয়্যার গ্যাদার্ড অ্যাবাউট দ্য স্টলস হুইচ ওয়ার স্টিল ওপেন, কয়েকটা স্টল তখনও খোলা ছিল। সেসব স্টলে লোকের, কয়েকটা লোককে দেখা যাচ্ছে, এই কয়েকটা স্টল জাস্ট খোলা আছে। Before a curtain over which the word "Cafe Chantant" were written in colored lamps. Two men were counting money. Two men were counting money on a salver. একটি সালভারে, একটি থালার মধ্যে দুইজন মানুষ টাকা গুনছে। টাকা কখন গুনে? যখন বেচাকেনা শেষ হয়ে যায়, টাকা গুনছে। I listened to the fall of the coins. আমার কানে কয়েন পড়ার আওয়াজ হচ্ছে। তাহলে ছেলেটি রোম্যান্স নিয়ে এসছে, যে অ্যারাবিতে আসবে, তার প্রেমিকা তাকে যেতে বলেছে, তার জন্য কিছু নিয়ে যাবে। কিন্তু রোমান্টিক ওয়ার্ল্ডে ছেলেটি আছে, কিন্তু রিয়েলিস্টিক জগতের সঙ্গে তার পরিচয় হচ্ছে। যে অ্যারাবি কি বিরাট একটা মেলা না, অ্যারাবি হচ্ছে বেচা কেনার জায়গা। এখানে দুজন মানুষ সালভারেতে টাকা গুনছে। উম, তারপর এই যে লাইনটা দেখো, আই লিসেন টু দ্য ফল অফ দ্য কয়েন, কয়েনের, কয়েন পড়ার, সালভারের উপর কয়েন পড়ার আওয়াজ। মানে এটা কি কমার্শিয়াল? আরবি হচ্ছে একটা কমার্শিয়াল প্লেস, এখানে ব্যবসা বাণিজ্যের জায়গা, রোম্যান্সের জায়গা নয়। তো এটা তুলে ধরার জন্য লেখক এইভাবে এই শব্দগুলোকে এখানে ব্যবহার করেছে, যে ছেলেটির একটা আদর্শ জগতে রয়েছে, প্রেম রোম্যান্সের জগতে রয়েছে, কিন্তু তাকে সম্মুখীন হতে হচ্ছে একটা বাস্তব জগৎ যেখানে প্রেম ভালোবাসার কোনো জায়গা নেই, যেখানে ব্যবসা বাণিজ্য চলছে। আরবি আসলে একটা ব্যবসায়িক মেলা।
Remembering with difficulty why I had come, I went over to one of the stove. আমি বুঝতে পারছিলাম না যে আমি এখানে কেন এসেছি। অর্থাৎ এই যে আসার উদ্দেশ্য তার সঙ্গে কিছু মিল দেখতে পাচ্ছি না। কেন এলাম এরকম জায়গায়? ফাঁকা ফাঁকা কিছু নেই, টাকা পয়সার হিসাব চলছে। And examine porcelain vases and flower tea sets. Porcelain vase অর্থাৎ চীনামাটির কাপ, ফুলদানি এসব আছে, টি সেটস এসব আছে। এইগুলো দেখছিলাম। একটা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সে দেখছে। At the door of the stall, a young lady was talking and laughing with two young gentlemen. স্টলের একটি দরজার কাছে একটা ইয়াং লেডিকে দেখা গেল, দুজন পুরুষের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট কথা বলছে, হাসি ঠাট্টা করছে। মানে এরা সব সেলসম্যান সেলস গার্ল, বেচা বিক্রি শেষ, এখন নিজেদের মধ্যে একটু ফ্রি সময়ে গল্প গুজব করছে। I remarked their English accents and listened vaguely to their conversation. তাদের কনভারসেশন একটু আমার কানে এলো, ভাষাভাষী একটু আওয়াজ এলো। তাদের কথাবার্তা ছিল এরকম, ও আই নেভার সেড সাচ এ থিং, এই আমি কখনো বলিনি। হোয়াট ইউ ডিড, না না তুমি বলেছিলে। বাট আই ডিড নট, না না আমি বলিনি। ডিড নট শি সে দ্যাট, কেন ও এটা বলেনি? ইয়েস আই হ্যাভ দ্যাট। তো তাদের মধ্যে ও দেয়ার ইজ আ ফি, এই তুমি মিথ্যা কথা বলছে। এই যে কনভারসেশন, এটা ওই সেলসম্যান সেলস গার্লরা বলছে, তার কানে এগুলো আসছে। Observing me, the young lady came over and asked me did I wish to buy anything. আমাকে দেখে young lady বলল, আমি কি কিছু কিনতে চাই? The tone of her voice was not encouraging. সে এমন টোনে বলল যেন তার ইচ্ছা, সে জাস্ট বিক্রির খাতিরে, তার কাজ যেহেতু সে সেলস গার্ল, তাই বলছে আপনি কিছু নেবে বা তুমি কিছু নেবে। তার মানে দিনের বেলা বা সন্ধ্যাবেলায় যেভাবে বলছিল, বলে কাস্টমারদের যে আসুন নিন, এটা গিফট আছে, ডিসকাউন্ট আছে, বেচার বিক্রি করার চেষ্টা, এখানে কিন্তু সেটা না, এটা ডিস এনকারেজিং নয়। অর্থাৎ কিছু লাগবে, এরকম একটা টোন, যেটাতে খুব একটা কাস্টমাররা আকর্ষিত হবে না। She seemed to have spoken to me out of a sense of duty. যেন মনে হলো শুধু দায়িত্বের খাতিরেই আমাকে বললো। I looked humbly at the great jars that stood like eastern guards at either side of the dark entrance to the stall and murmured, "No, no thank you." আমি বললাম যে না, তেমন কিছু নেবে না। তো সে যে গিফট কিনতে গিয়েছিল, গিফট নেবে না, কিছুই নেবে না। কারণ তার মনে হচ্ছে এটা কিছু সেরকম জায়গায় নয় যে সেখান থেকে কিছু নিয়ে আসা যাবে। এটা পুরোপুরি একটা বাস্তব জায়গা, ব্যবসায়িক জায়গা। The young lady changed the position of one of the vases. ফুলদানির মধ্যে একটা ফুলদানির পজিশন একটু চেঞ্জ করে দিলেন and went back to the two young men. আবার সেই দুজন যুবকের সঙ্গে গল্প করতে শুরু করলেন। They began to talk of the same subject. সেই একই বিষয়ে কথা বলছে। Once or twice the young lady glanced at me over her shoulder. একবার দুবার কাঁধটা ঘুরিয়ে আমার দিকে তাকালো যে আমি কোনো জিনিস নিচ্ছি কিনা, বা তাকালে চোখ রাখলো। আর লিঙ্গার বিফোর হার স্টল, আমি তার স্টলের কাছে একটু দাঁড়িয়ে থাকলাম। লিঙ্গার মানে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, লিঙ্গার মানে একটু ওয়েট করা, অর্থাৎ গড়িমসি করছিলাম যে কিছু নেবো কি নেবো না। তবে আমি জানতাম আমরা সেখানে দাঁড়িয়ে থাকা বেকার। দ্য মোর রিয়াল, আমি শুধু দাঁড়িয়েছিলাম যেটা দেখানোর জন্য যে আমি ইন্টারেস্ট নিচ্ছি, বাট আমি কিছু নেবো না। Then I turned away slowly and walked down the middle of the বাজার। তারপর আমি বাজারের মাঝখানে চলে এলাম আস্তে আস্তে। I allowed the two pennies to fall against the six pence in my pocket. আমার পকেটে অলরেডি 6 পেন্স ছিল, আর তাতে আমার হাতে ছিল 2 পেন, সেটা আমি পকেটে ফেলে দিলাম। অর্থাৎ এই টাকার আর কোনো দরকার নেই, কোনো গিফট নেওয়ার দরকার নেই। কি জায়গা এটা, এখান থেকে আর কি নেব? তার স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে, শব্দ ভেঙে গেছে। I heard a voice call from one end of the gallery that the light was out. আমি একটা আওয়াজ পেলাম গ্যালারির ওখান থেকে, আরেকটা ঘোষণা হলো যে লাইট বন্ধ হয়ে গেছে। The upper part of the hall was now completely dark. ওই হলের মেলার ভিতরে হলের উপরের অংশটা পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, মানে ওটা বন্ধ হয়ে আসছে মেলা। Gazing up into the darkness, I saw myself as a creature driven and derided by vanity. উপরের দিকে তাকিয়ে আমি যেন ফিল করলাম আমি এমন এক জীব। ছবিটা দেখো, সে আকাশের দিকে তাকিয়ে আছে, মনটা খারাপ, হতাশ। কোথায় এসছি? উপরের দিকে তাকিয়ে I saw myself as a creature, আমি একজন একটা জীব, driven and derided by vanity. অর্থাৎ এটা আমার একটা ভ্যানিটি ছিল যে আরবিতে যাব, গিফট আনবো, এই যে এতদিন ধরে চেষ্টা করছি, আসবো আসবো, এটা আমার একটা ভ্যানিটি।
অসারতা, ভ্যানিটি মানে বোঝায় যে জিনিস প্রয়োজন নেই, আর সেই জিনিসে যখন মানুষ বেশি গুরুত্ব দেয় সেটাকে বলা হয় ভ্যানিটি। যেমন ফ্যাশন, লাক্সারি, এগুলোকে ভ্যানিটি বলে। যেগুলো খুব প্রয়োজন না হলেও মানুষ অতিরিক্ত গুরুত্ব দেয়। তো বলছে আমি হচ্ছে ভ্যানিটির দ্বারা তাড়িত এক জীব, অর্থাৎ আমার ভ্যানিটি আমাকে শাস্তি দিয়েছে। যেমন আমার আশাটা ছিল অসারতা, আমার এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল না এরকম একটা ব্যবসায়িক মেলাকে। আমি একে আদর্শ মেলা ভেবেছিলাম, আদর্শ জগৎ ভেবেছিলাম, তাই আমি আজ পস্তাচ্ছি, আমি শাস্তি পেয়েছি। and my eyes burn with anguish and anger, আমার চোখের মধ্যে অ্যাঙ্গার মানে রাগ, আর অ্যাঙ্গিশ মানে যন্ত্রণা, চোখের মধ্যে রাগ এবং যন্ত্রণা দেখা দিল। ছেলেটির স্বপ্ন ভঙ্গ হলো, তার কাছে আরাবি কোনো স্বপ্নের দেশ নয়, সেখান থেকে প্রেমিকার জন্য কিছু আনার মতো দেশ জায়গা নয়, বরং এটা একটা জাস্ট ব্যবসায়িক জায়গা। এবং তার স্বপ্ন ভঙ্গ হয়েছে, তার মনটা হতাশ হয়ে গেছে। এই হচ্ছে অ্যারাবি।